ভেরি গুড ইভিনিং অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের ফর্ম ফিল আপ করেছো, লিখিত পরীক্ষার প্রস্তুতি করেছো, তোমাদের জন্য একটি আর্জেন্ট নোটিশ, আর্জেন্ট নোটিশ ত্রিপুরা বন দপ্তর থেকে। বন দপ্তরের উদ্দেশ্য একটাই, যাতে করে যারাই তোমরা ফর্ম ফিল আপ করেছো সাকসেসফুলি সকলেই যেহেতু লিখিত পরীক্ষায় বসতে পারো, সেই কারণে আবারও একটি রিমাইন্ডার বন দপ্তর থেকে তোমাদের উদ্দেশ্যে, যেটা তোমাদেরকে আমরা রিমাইন্ডার হিসাবে জানিয়ে দিচ্ছি। ভেরি আর্জেন্ট নোটিশ সকলের জন্য। তাছাড়া এই ভিডিওটা হবে আমাদের লিখিত পরীক্ষার প্রস্তুতির ক্লাস নাম্বার 8। এর আগে আমরা তোমাদের বিভিন্ন টপিক থেকে 7টি ক্লাস করিয়েছি। তাছাড়া ম্যাথের জন্য, ফরেস্ট গার্ডের ম্যাথের জন্য আলাদা সিরিজ আমাদের চলছে, যেটা আলাদা ক্লাস আমরা সিরিজ চলছে। তাছাড়া বিভিন্ন যে তোমাদের টপিকগুলো রয়েছে, ডিপার্টমেন্টাল যে টপিকগুলো রয়েছে, সেখান থেকে আমাদের ক্লাস নাম্বার 8 চলছে। এটা ফ্লোরাফোনা টপিক হলো কি ফ্লোরাফোনার উপরে আগে আমরা 2টি ক্লাস আরও করিয়েছি। জলবায়ু থেকে করিয়েছি, সোয়েল থেকে করিয়েছি, বিভিন্ন টপিক থেকে কিন্তু আমরা ক্লাস করিয়েছি এবং সেই ক্লাসগুলোর একটি প্লেলিস্টও আমরা বানিয়ে রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই তোমরা ক্লাসগুলো দেখবে এবং নোট করে নেবে। এই ক্লাসগুলো থেকে আশা করি ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পাবে। চলো আমরা ক্লাসটা শুরু করছি। আর ইম্পর্টেন্ট যে টপিকটা সম্বন্ধে তোমাদেরকে জানাচ্ছি, তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময় সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তোমাদের জন্য বেস্ট কোয়ালিটি নোটসের প্রয়োজন পড়ে ফরেস্ট গার্ড, তাছাড়া আদার হাইকোর্ট গ্রুপ ডি থেকে শুরু করে অলমোস্ট অল এক্সামের, আমি এখানে নাম বলছি না, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। ফরেস্ট গার্ডের আমরা দায়িত্ব নিয়ে বলছি, ফুল কমপ্লিট নোটস, বেস্ট কোয়ালিটি। আবারও বলছি, কর্মবার্তা অনলাইনের উপরে তোমরা বিলিভ করতে পারো। কোনো চিটিং, আমরা গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, কেউ বলতে পারবে না যে কর্মবার্তা কখনো চিটিং করেছে। সততার সঙ্গে আমরা কাজ করি, সেই কারণে আমাদের স্টুডেন্টরা এতটা সাকসেস। গত 8 বছর ধরে কাজ করছি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থা রয়েছে। ফরেস্ট গার্ডে আমরা গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের লেভেলে আমরা নোটটা বেস্ট করে দিয়েছি এবং এখান থেকে তোমরা পরীক্ষা ভালো ফলাফল করতে পারবে। চলো ক্লাসটা শুরু করছি। আচ্ছা, এই যে নোটিশটা, এটা সম্বন্ধে তোমরা সকলেই জানো। রিমাইন্ডার হিসাবে তোমাদেরকে আবারও আমরা জানিয়ে দিচ্ছি, যাতে করে উদ্দেশ্য একটাই ফরেস্ট ডিপার্টমেন্টের এবং সেই সঙ্গে আমাদেরও, যাতে করে তোমাদের থেকে কোনো ফর্ম ফিল আপে কোনো ত্রুটি না হয়, সাকসেসফুলি তোমরা পরীক্ষায় বসতে পারো। এমনটা না হয় যে পরবর্তী সময়ে যারা ফরেস্টার লিস্ট বের করবে, কারা পরীক্ষা বসবে, তোমার নাম নেই, এটা যেহেতু না হয়। দেখো, ফরেস্ট গার্ডের মে মাসের 1 তারিখ থেকে মে মাসের 30 তারিখ পর্যন্ত প্রথমে ফর্ম ফিল আপ হয়েছিল। পরবর্তী সময় 15 তারিখ, জুন মাসের 15 তারিখ পর্যন্ত আপডেট করা হয়েছিল এবং তার মাঝখান দিয়ে ফরেস্ট গার্ডের থেকে নোটিশ বের করা হয়েছিল, যারা 100 মার্কের কোয়ালিফাইংয়ের ল্যাঙ্গুয়েজ সিলেকশন করনি, তোমাদেরকে 15 দিনের টাইম দেওয়া হয়েছিল। তারপরেও ফরেস্ট ডিপার্টমেন্ট দেখেছে যে আরও অনেক ক্যান্ডিডেট এমন মিসিং রয়েছে, যারা জানে না যে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে হবে বাধ্যতামূলক। সেই কারণে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আরও 3 দিনের 6/7/2026 থেকে 8/7/2026 এই 3 দিন টাইম দেওয়া হয়েছে, যারা করেনি 100 মার্কের কোয়ালিফাইং মার্ক, 100 মার্কের ল্যাঙ্গুয়েজ সিলেকশন করেনি। তো সুতরাং তোমরা যারাই ফর্ম তো ফিল আপ করে নিয়েছো, বাট 100 মার্কের জন্য ল্যাঙ্গুয়েজ সিলেকশন করনি ফর্মের মধ্যে, তোমাদের এই 3 দিনের মধ্যে তোমরা যেই লগইন আইডি দিয়ে ইউজার নেম দিয়ে লগ ইন করেছো, সেখানে লগ ইন করে বানিয়েছো, সেখানে লগ ইন করে তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেকশনটা কিন্তু অবশ্যই করে নাও, নাহলে তোমরা পরীক্ষা বসতে পারবে না। যারা করে নিয়েছো তোমাদের কিছু করতে হবে না, ঠিক আছে? চলো, এই ইনফরমেশনটা আবারও তোমাদেরকে আমরা জানিয়ে দিলাম, ঠিক আছে? চলো নেক্সট আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 8 এবং ফ্লোরাফোনার উপরে 3 নাম্বার ক্লাস। এর আগে আমরা ফ্লোরাফোনার একটি ক্লাসে বিস্তারিত ডিটেলস ক্লাস করিয়েছি, সেকেন্ড ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করেছি। এই ক্লাসটা ফ্লোরাফোনার উপরে 3 নাম্বার, যেখানে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? চলো, প্রথম কোশ্চেনটা কি? অমনিভোরাস প্রাণীর উদাহরণ। অমনিভোরা প্রাণীর উদাহরণ। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ দ্য অমনিভোরা অ্যানিমেল। অমনিভোরা যে অ্যানিমেলগুলো, অমনিভোরা বা
কি বলে সর্বভুক বা সর্বভুক প্রাণীও বলা হয়, ঠিক আছে, বাংলাতে সর্বভুক প্রাণীও বলা হয়। কাদের বলা হয়? এখানে আনসারে আমরা দিয়েছি কি মানুষ, ভাল্লুক, কুকুর, বিড়াল, কাক, শূকর, এগুলো এই যে চার্টে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়াও রয়েছে আরও খরগোশ, ময়ূর, ঠিক না, রেড, এগুলো সবগুলো অমনিভোরা প্রাণী, এনিমেল। আচ্ছা, এখন অমনিভোরা যে সর্বভুজি অ্যাকচুয়ালি জিনিসটা কি, কেন এদেরকে বলা হয় অমনিভোরা বলতে? মানে আমরা বুঝি যেসব উদ্ভিদ বা প্রাণী উভয় ধরনের খাবারই গ্রহণ করে। উদ্ভিদ, এখন উদ্ভিদ বলেছো তোমরা, কেন? এমন কিছু উদ্ভিদ আছে যেটা নাকি মাংস খায়, ঠিক না, এই কোশ্চেনটা আমরা রেখেছি, এমনটা না, মাংস খায় এমন কিছু উদ্ভিদ রয়েছে, ঠিক না, তোমরা জানো। আচ্ছা, এই কারণে বলা হয়েছে যে সব প্রাণী বা উদ্ভিদরা সব ধরনের খাবারই গ্রহণ করে তাদের অমনিভোরা বা সর্বভুক প্রাণী বলা হয়। এর মধ্যে মানুষ আমরা সব ধরনের খাবারই খাই, ভালুক, কুকুর, বিড়াল, কাক, শূকর, এগুলো ওরা কিন্তু সব ধরনের খাবারই খায়। সুতরাং এগুলো হলো অমনিভোরা। তোমাদের পরীক্ষায় কেমনে আসবে, কিভাবে আসবে, ঠিক আছে, দেখো তোমাদের পরীক্ষা কিন্তু এভাবে আসবে না। পরীক্ষা আসবে যে অমনিভোরা প্রাণীর উদাহরণ বা নিম্নের কোনগুলি অমনিভোরা প্রাণী, 4টা অপশন দিয়ে দেবে। 4টি অপশনের মধ্যে একটা অমনিভোরা থাকবে, বাকিগুলো অমনিভোরা থাকবে না। তো তোমার অমনিভোরাটাকে ক্লিক করতে হবে, আনসার করতে হবে, ঠিক না, এভাবে থাকবে। তো একটা দুটা জানলে তো আমাদের হবে না। এই অপশনে যদি আমি এইভাবে রেখে দিই তাহলে তুমি একটা না জানলে, ধরো এখানে 4টি অপশনের মধ্যে মানুষ দিয়ে দিলাম, বাকিটি অন্য অপশন দিয়ে দিলাম, তাহলে মানুষ তুমি একটি জানলে, বাকিগুলো তোমার সবগুলো অমনিভোরা কারা কারা, অমনিভোরার ডেফিনেশন কি, সব কিছু তোমাদের ডিটেলস জানতে হবে। যদি জানো তাহলে এখান থেকে অপশন থেকে যে কোনো একটাই দেখ এমসিকিউ প্যাটার্নের মধ্যে তুমি আনসার করতে পারবে। বুঝতে পারছো? এইভাবে ডিটেলসে কিন্তু একটু পড়তে হবে, দেখতে হবে, ঠিক আছে, বুঝে শুনে। তাহলে অমনিভোরা কোন কোন প্রাণীগুলো চার্টও দেখে নেবে, এখানেও তোমরা দেখে নেবে। আশা করি বুঝতে পেরেছো। পরীক্ষা আসলে যে অপশনটাই যে কোনো একটাই দেখ এমসিকিউ প্যাটার্নে তুমি আনসার করতে পারবে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনটা দেখো। কোন প্রাণী সামাজিক কীট? আচ্ছা, এখানে কোন প্রাণী সামাজিক কীট, ঠিক না, সামাজিক কীট। অপশনে কি রেখেছে দেখো, অপশনে রেখেছে পিঁপড়ে, মৌমাছি, উইপোকা এবং বোলতা, এগুলো সামাজিক কীট বা সামাজিক প্রাণী। আচ্ছা, সামাজিক কীট বলতে কি বোঝা? সামাজিক কীট বলতে কি বোঝা এটা আমাদের প্রথমে জানতে হবে। সামাজিক কীট বলতে বোঝা যারা নাকি মানে একটি সুসংগঠিত কলোনিতে একসাথে বসবাস করে, সীমাবদ্ধ মানে সমাজবদ্ধভাবে, মানে সমাজতান্ত্রিকভাবে সমাজবদ্ধভাবে একসঙ্গে বসবাস করে, জীবন ধারণ করে একটি সমাজ ব্যবস্থার মাধ্যমে। এই সমাজ ব্যবস্থার মাধ্যমে একটু, আচ্ছা একটু আমি ক্লাসটা একটু হোল্ড করছি, একটু আর্জেন্ট, তোমাদেরকে আবারও আমি করিয়ে দিচ্ছি, হ্যাঁ একটু 1 সেকেন্ড। আচ্ছা সরি, আমি খুব আমার অফিস থেকে আর্জেন্ট ফোন করেছিল, সে কারণে ক্লাসটা মাঝখান দিয়ে ডিস্টার্ব হয়ে গেছে। আচ্ছা যাই হোক, চলো আমরা কোন কোশ্চেনটা করিয়েছিলাম, 2 নম্বরটা, ঠিক না, কোন প্রাণী সামাজিক কীট, ঠিক না। আচ্ছা তারপরে কি ডিসকাস করতেছিলাম, এই সামাজিক কীট ও পিঁপড়ে, মৌমাছি, উইপোকা, বুতলা, ওরা কি বলেছিলাম একটি সমাজবদ্ধ, মানে সমাজবদ্ধ জীব, সমাজের বদ্ধভাবে ওরা জীবনযাপন করে। এবং মনে রাখবে যে এদের যে সমাজ ব্যবস্থার মধ্যে শ্রম বিভাজনও কিন্তু রয়েছে। শ্রম বিভাজন বলতে কি বোঝা, যেমন মানে কারা শ্রম করবে, কারা এর মধ্যে সৈনিক, কারা মানে কি বলবো সন্তান উৎপাদন করবে, এমন কিন্তু থাকে। যেমন এরার মধ্যে যে যারা রানী রয়েছে ওরা সন্তান উৎপাদন করবে, বা শ্রমিক বা সৈনিক যারা আছে তারা খাবার সংগ্রহ করবে, ঠিক আছে। এটা কিন্তু ওদের মধ্যে একটি সমাজ ব্যবস্থা, ওই সমাজবদ্ধভাবে ওরা জীবনযাপন করে, ঠিক আছে। ওকে, তাহলে পিঁপড়ে, মৌমাছি, উইপোকা, বুতলা, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। পিঁপড়া কীভাবে, পিঁপড়ে তো সকলেই আমরা দেখি, সকলের বাড়ি করে আছে, একসঙ্গে ওরা একই লাইনে চলাফেরা করে, অনেকের মুখে খাবার অনেকে একসঙ্গে নিয়ে যায়, দেখতে পাচ্ছ তো, ওইটাই বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনটা দেখো। কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো যে কোশ্চেনগুলো আমি আবারও বলছি, যে কোশ্চেনগুলো আমরা তোমাদেরকে ক্লাসে করাচ্ছি, ইভেন আমাদের নোটসে যে কোশ্চেনগুলো আমরা দিয়েছি, আনলিমিটেড হিউজ কোশ্চেন আমরা দেইনি। আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, আনলিমিটেড হিউজ কোশ্চেন আমরা দিইনি, লিমিটেড নোটের মতনই হওয়া প্রয়োজন, যেটা আমাদের উসুল বা আমরা যেটা 8 বছর ধরে এটাই করে আসছি। যারা আমাদের থেকে নোট নিচ্ছ, সাকসেস হয়েছো, সফল হয়েছো, বা আমাদের নোট পড়ছো, তোমরা বুঝতে পারবে যে কর্মবার্তা কখনো আনলিমিটেড হিউজ দুনিয়া উঠিয়ে দেয় না। নোট সিলেক্টেড কোশ্চেনই হতে হবে নোটের মধ্যে,
ঠিক আছে, আমরা যে কোশ্চেনগুলো রেখেছি একদম সিলেক্টেড এবং লিমিটেড কোশ্চেন রেখেছি। আশা করি এই কোশ্চেন থেকে তুমি ভালো ফলাফল করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, প্রত্যেকটা টপিকের উপরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে? গ্লাস স্পঞ্জ। গ্লাস স্পঞ্জ এই প্রাণীটা সবচেয়ে বেশি দিন বাঁচে। অ্যাকচুয়ালি এটা মানে বিজ্ঞানিকদের মতে প্রায় 10,000 থেকে 15,000 বছর পর্যন্ত ওরা বাঁচে। ঠিক আছে, মানে অ্যাপ্রক্সিমেট 10 থেকে 15,000, মানে হিসাব করো 10,000 থেকে 15,000। একটা মানুষ এভারেজ কত বাঁচে? 60 থেকে 80 বছর। ওরা 10 থেকে 15,000 বছর পর্যন্ত এই প্রাণীগুলা মানে বাঁচে। ঠিক আছে, তাহলে গ্লাস স্পঞ্জ হ্যাঁ সবচেয়ে বেশি দিন মানে দীর্ঘস্থায়ী, বেশি দিন বাঁচে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি দেখো, এন্ডেঞ্জার্ড অ্যানিমেলের উদাহরণ কি? এন্ডেঞ্জার্ড অ্যানিমেলের উদাহরণ কি? কি বলা হয়েছে এখানে? বেঙ্গল টাইগার। হ্যাঁ, বেঙ্গল টাইগার বা এশিয়ান হাতি, এশীয় হাতি হয়েছে এশিয়ান, হ্যাঁ এশিয়ান হাতি হবে, এশিয়ান অ্যানিমেল। তাছাড়া এক শৃঙ্গ গন্ডার এবং নীল তিমি। ঠিক আছে, নীল তিমি। আরও অপশনে আরও অনেক কিছু রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে মানে এনজার্ড যে অ্যানিমেলগুলো, এটি অ্যাকচুয়ালি এটা কি? এনজার্ড অ্যানিমেল বলতে এটাই বোঝায় মানে কি বলবো, বিপন্ন প্রাণী, মানে বিপন্ন, দুর্লভ, মানে বিপন্ন বলতে দিন দিন ওরা মানে বিলুপ্তর পথে যাচ্ছে। ঠিক আছে, বোঝা। তাহলে দেখো বেঙ্গল টাইগার বিলুপ্তির পথে, এশিয়ান হাতি বিলুপ্তির পথে, এক শৃঙ্গ গন্ডার এবং নীল তিমি এগুলো বিলুপ্তির পথেই কিন্তু। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি মানে দিন দিন কিন্তু খুবই মানে পরিমাণে ওরা হ্রাস পাচ্ছে, জনসংখ্যার মানে ওরা কি বলবো একদম মানে হ্রাসের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তাছাড়া কিন্তু আরও অনেক কিছু অনেক রয়েছে, যেমন লাল পান্ডাও রয়েছে এর মধ্যে। হ্যাঁ, লাল পান্ডা, এগুলো ছাড়া লাল পান্ডাও রয়েছে। হ্যাঁ, তাছাড়া তোমাদের কি বলবো মানে লাল পান্ডা আরও রয়েছে কি মানে আরও কিছু পান্ডা, আরও এমন টাইপের কিছু পান্ডা রয়েছে। ঠিক আছে, তবে এগুলো তোমরা দেখবে যদি পরীক্ষা আসে এখান থেকে তুমি অপশন পেয়ে যাবে। ঠিক আছে, চলো আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো, মানস ন্যাশনাল পার্ক। মানস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মানস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মানস ন্যাশনাল পার্ক আসাম রাজ্যে অবস্থিত। ঠিক আছে, আসাম রাজ্যে অবস্থিত মানস ন্যাশনাল পার্ক। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে মানস ন্যাশনাল পার্কটি এটা কিসের জন্য বিখ্যাত? এখানে টাইগার রিজার্ভ রয়েছে, টাইগার রিজার্ভ, অ্যানিমেল রিজার্ভ এগুলো রয়েছে, এবং এটা ইউনেস্কো দ্বারা স্বীকৃত কিন্তু একটা হেরিটেজ সাইট। ঠিক আছে, মানসটা খুবই মানে গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, ভেরি ভেরি। আচ্ছা, আসামে মানস ছাড়া আর কি কি তোমার এই উদ্যান রয়েছে, ন্যাশনাল পার্ক কি কি রয়েছে আরও জানো, যেটা তোমাদের পরীক্ষায় আসে? ভেরি ইম্পর্টেন্ট। কেন আমি এই কোশ্চেনগুলো করিয়েছি যখন আমরা জিকে জিএসএস যে 100 সিরিজ শুরু করেছি। আচ্ছা, তোমাদেরকে জানিয়ে দিই, আনফর্চুনেটলি জিকে জিএসএস 100 সিরিজটা 37টা ক্লাস করিয়েছি, কিছুদিন গ্যাপ হয়ে গেছে, আমি আবার কন্টিনিউ করব। ওইখানে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো আমি করিয়েছি, যখন আমাদের সামনে আসামের এমন কোনো অপশন আসতো তখন কিন্তু আমি ডিটেলস করিয়েছি। যেমন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? আসাম রাজ্যে অবস্থিত। পরীক্ষা আসে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত আসে। মানস জাতীয় উদ্যান যেটা এই আসামে অবস্থিত। তাছাড়া কিন্তু রয়েছে নামেরি, ভেরি ইম্পর্টেন্ট, নামেরি জাতীয় উদ্যান, সেটাও কিন্তু আসামে অবস্থিত। ঠিক আছে, এরপরে তোমাদের আরও রয়েছে দেহিং, হ্যাঁ দেহিং পাইকাই জাতীয় উদ্যান, এগুলো আসামে, এগুলো কমই আসে। তবে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, নামেরি জাতীয় উদ্যান এগুলো পরীক্ষায় আসে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখবে কিন্তু। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, কেবুল লামজাও ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত। কোথায় অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত। হ্যাঁ, ইম্পর্টেন্ট, দেখবে। নেক্সট দেখো, কেবুল লামজা ন্যাশনাল পার্ক কেন বিখ্যাত? আচ্ছা, এই যে ইমেজটা তোমরা প্রথমে দেখো, আমি তোমাদেরকে বলছি, কেবুল লামজা ন্যাশনাল পার্ক এটা মণিপুরে অবস্থিত বললাম আমি। কেন এটা বিখ্যাত? এই যে বিখ্যাত দেখো, এটা ভাসমান জাতীয় উদ্যান। হ্যাঁ, ভাসমান জাতীয় উদ্যানের জন্য বিখ্যাত। এই যে আমাদের ভারতবর্ষের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান হলো
ভারতবর্ষ বললে ভুল হবে, মানে বিশ্বজুড়েই বলতে পারো জাতীয় উদ্যান এটা এই মণিপুরে অবস্থিত। ঠিক আছে, কেবুল লামজাও ন্যাশনাল পার্ক, ঠিক আছে, এখানে অবস্থিত, সেই কারণে এটা মানে এতটা ফেমাস তুমি বলতে পারো। ঠিক আছে, এতটা ফেমাস মানে বলা যেতে পারে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এখানে এই যে জাতীয় উদ্যানটা, এটা তুমি দেখো যে চারদিকে মানে বিভিন্ন চারদিকে তো তোমার জলাশয়, এর মাঝখান দিয়ে দেখো গাছগাড়ার উপরে মাঝখানে রয়েছে এটা ইমাজে, ঠিক না? এটা একটা মানে দেখতে একটা খুবই কি বলবো সৌন্দর্য, ঠিক না? একটা ভাসমান জাতীয় উদ্যান, ভেসে আছে, এটা পুরোটা টোটালি ভেসে আছে জলের উপরে, ঠিক না? ওই কারণে। হ্যাঁ, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখো, দাচিগাম ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? দাচিগাম ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত? হাঙ্গুল হরিণ, হাঙ্গুল হরিণের জন্য বিখ্যাত দাচিগাম ন্যাশনাল পার্ক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা, কোন প্রাণী শীত নিদ্রায় যায়? শীত নিদ্রায় মানে এখানে কি বলা হয়েছে? শীত নিদ্রায় বলতে কোন প্রাণী শীত নিদ্রা? শীত নিদ্রা বলতে এখানে এটাই বলা হয়েছে যে শীতকালে তীব্র বা মানে ঠান্ডার থেকে বাঁচার জন্য এগুলো শীতকালে মানে এত একটা মানে ঘুমিয়ে থাকে, শীতকালে এমন একটা বের হয় না, ঘুমিয়ে থাকে। হ্যাঁ, মানে খাদ্য সংগ্রহের জন্য এত একটা বের হয় না, একদিন বের হলে 5 দিন বের হবে না, এমন টাইপের। ঠিক আছে, তো তাহলে এগুলোর মধ্যে উত্তর কি? ভাল্লুক, বিয়ার, বাদুর এবং ব্যাং। ঠিক আছে, এগুলো কিন্তু শীতকালে ওরা মানে এত একটা বের হয় না। ঠিক আছে, মানে যেমন ভাল্লুক দেখো শীতকালে গুহার মধ্যেই আশ্রয় নেয়। হ্যাঁ, মানে খুব বিপাকে পড়েই কিন্তু এরা বের হয়, ঠিক আছে, খাবার সংগ্রহের জন্য। সে কারণে ওদেরকে শীত নিদ্রায় মানে কোন প্রাণী শীত নিদ্রা যায়, এই কারণে ওদেরকে শীত নিদ্রায় ওরা থাকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, এগুলো পরীক্ষা আসবে কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখবে অপশনগুলো ভালো করে দেখে নাও, এমসিকিউ প্যাটার্নে থাকবে। যেমন কোন প্রাণী শীত নিদ্রা যায়, এখানে ভাল্লুকে অপশনে দেবে, বাকি 3টা আদার অপশন দিয়ে দেবে, তাহলে তোমাকে ভাল্লুকটা আনসার করতে হবে, বা বাদুরও থাকতে পারে, ব্যাঙও থাকতে পারে। তো সুতরাং তোমাকে সবগুলো প্রাণী নাম তোমাকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এই বাদুর, এই ব্যাঙ, এগুলো ছাড়া কিন্তু আরও অনেক প্রাণী রয়েছে, যেমন কাঠবিড়ালও রয়েছে কিন্তু এগুলো। হ্যাঁ, এগুলো তোমাদের জানতে হবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, কোনটি নাইট্রোজেন ফিক্সিং প্ল্যানেট? কোনটি নাইট্রোজেন ফিক্সিং প্ল্যান্ট? এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সয়াবিন। হ্যাঁ, সয়াবিন, মটরশুঁটি, ছোলা বা মসুর ডাল, অ্যাকচুয়ালি মানে কি বলবো শস্য জাতীয়। হ্যাঁ, শস্য জাতীয় ওরা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় বন আইন যেটা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট প্রথম কবে প্রণীত হয়? ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। প্রথম কবে প্রণীত হয়? প্রথম কবে প্রণীত হয়? সেটা প্রথম প্রণীত হয়েছিল 1865 সালে। হ্যাঁ, 1865 সালে এটা প্রথম প্রণীত হয়েছিল। ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট, 1865 সালে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় বন জরিপ এর সদর দপ্তর কোথায়? যেটা ফরেস্ট সার্ভে যে করা হয়, এটার মেইন ভারতের সদর দপ্তর হলো দেরাদুনে। হ্যাঁ, দেরাদুনে এটার সদর দপ্তর। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, চিপকো মুভমেন্ট এর সঙ্গে যুক্ত ছিলেন কে? চিপকো মুভমেন্ট এর সঙ্গে যুক্ত ছিলেন কে? এর সঙ্গে যুক্ত মানে কি বলবো, এই যে চিপকো মুভমেন্ট, এটা 1970-এর দশকে হয়েছিল। 1970-এর দশকে ভারতে চিপকো মুভমেন্ট হয়েছিল। অ্যাকচুয়ালি এর সঙ্গে তোমার মানে অনেক পরিবেশবিদরাই যুক্ত ছিলেন, বিশেষ করে সুন্দর বহুগুণা এবং চণ্ডীপ্রসাদ ভাট, এই দুজনেই মানে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। তো সুতরাং এই দুজনকেই চিপকো মুভমেন্টের সঙ্গে যুক্ত, কোশ্চেনটা পরীক্ষায় আসলে এই দুজনেরই তোমাদের অপশনে থাকবে। তাহলে দুজনের নামে তোমরা দেখে নেবে, সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভাট, চিপকো মুভমেন্টের সঙ্গে যুক্ত। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, বায়োস্ফিয়ার রিজার্ভ ধারণা কোন সংস্থা চালু করেন? এই বায়োস্ফিয়ার যে ধারণাটা, এটা কোন সংস্থা সর্বপ্রথম চালু করেছিলেন? সেটা সর্বপ্রথম চালু করেছিলেন
ইউনেস্কো, UNESCO, ইউনেস্কোর ফুল ফর্মটাও তোমরা দেখবে পরীক্ষায় আসে। আচ্ছা, ইউনেস্কো সর্বপ্রথম চালু করেছিলেন, এটা 1971 সালে, সালটা মনে রাখবে তোমরা, 1971 সালে সর্বপ্রথম ইউনেস্কো এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ এটা মানে এটা ধারণাটা চালু করেছিলেন। অ্যাকচুয়ালি এটার মেন টার্গেট কি, বায়োস্ফিয়ার রিজার্ভ এটার কি? অ্যাকচুয়ালি এটার মেন কর্মসূচি হলো কি, তোমার যে জীবমণ্ডলকে সংরক্ষিত এলাকা, মানে জীবমণ্ডলকে সংরক্ষিত করা, ঠিক আছে, জীবমণ্ডলকে সংরক্ষিত করা, পরিবেশের মানুষ এবং পরিবেশের যে মধ্যে যে সম্পর্কটা সেটা উন্নতি করা, ঠিক আছে, এই রিজার্ভটার মেন কি বলবো উদ্দেশ্য, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, ইউনেস্কো এর ফুল ফর্ম কি? ইম্পর্টেন্ট, তোমরা দেখে নেবে ইউনেস্কো এর ফুল ফর্ম কি। ইউনাইটেড ন্যাশনাল এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ঠিক আছে, একটু দেখে নেবে তোমরা ভালো করে, এটা কমা হবে না। আচ্ছা ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, ইউনেস্কো, হ্যাঁ, আচ্ছা ভারতের প্রথম, আচ্ছা ইউনেস্কো হেডকোয়ার্টার তো তোমরা জানো কোথায়, কেন এটা আমরা আগেই যখন ক্লাস করিয়েছিলাম আলোচনা করেছিলাম। ইউনেস্কোর হেডকোয়ার্টার ফ্রান্সে অবস্থিত, হ্যাঁ, ফ্রান্সের প্যারিস শহরে ইউনেস্কোর হেডকোয়ার্টার। আর ইউনেস্কো প্রথম স্থাপন হয়েছিল 1945-এ, হ্যাঁ, 1945 মুছে দিচ্ছি, 1945-এর 16ই নভেম্বর, হ্যাঁ, 16ই নভেম্বর, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখো, কি ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? এটা নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। এটি 1986 সনে প্রতিষ্ঠা হয়, 86 সনে প্রতিষ্ঠা করা হয়। এটা দক্ষিণ ভারতের 3টি রাজ্যের মধ্যে রয়েছে, যেমন তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক, এই 3টি রাজ্য মিলে বিস্তৃত। কোন কোন রাজ্য বললাম? পরীক্ষা আসতে পারে যে ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক। কি বললাম? কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক, এই 3টি রাজ্য মিলে বিস্তৃত, ঠিক আছে, মনে রাখবে, পরীক্ষা ঘুরিয়ে ফিরে আসতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, পশ্চিমবঙ্গে অবস্থিত, ঠিক আছে। দেখো আবারও বলছি, ফরেস্ট গার্ড কম্পিটিশান, মানে কি বলবো, তোমরা হয়তো বা আন্দাজ করতে পারছো না, এমনটা কম্পিটিশান হবে। লিখিত পরীক্ষার উপরেই সব কিছু, এই 170 মার্কের লিখিত পরীক্ষার উপরেই সব কিছু, তুমি চাকরি পাবে না নির্ধারণ করবে। সুতরাং তোমাকে একটু হার্ডওয়ার্ক তো করতে হবে, একটু না অনেক হার্ডওয়ার্ক করতে হবে। যারা কর্মকর্তার উপরে বিলিভ করেছো, আমাদের থেকে নোট নিয়েছো, নোটগুলো ভালো করে পড়ো। কিছু নোটস তোমাদেরকে আবারও আমরা এই মাসের শেষের দিকে প্রোভাইড করে দেব। কিছু নোট আবারও তোমাদেরকে এই মাসের শেষের দিকে তোমাদের মেসেজ করতে হবে না, এই মাসের শেষের দিকে কিছু নোটস তোমাদেরকে আমরা আরও প্রোভাইড করে দেব। ঠিকঠাকভাবে করো, আশা করি যদি ঠিকঠাকভাবে করতে পারো ম্যাক্সিমাম আমাদের স্টুডেন্টকে আমরা সিলেক্ট করিয়ে দিতে পারবো, এতটুকু আমাদের মধ্যে একটা বিশ্বাস রয়েছে, যেটা অন্যান্য এক্সামে হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, একটি কারণ, আমরা চিটিং কখনো করি না, আমাদের বেটার আমরা দিতে চাই স্টুডেন্টদেরকে, এই কারণে হয়তো আমাদের নোট রেডি করতে লেট হয়ে যায়। বিভিন্ন এক্সামের নোট হয়তো আমরা একটু ডিলেতে রেডি করি, দেখতে পাচ্ছ বিভিন্ন এক্সামের কারণটা এটাই, যে কোনো একটা টপিক রেডি করি আমরা অনেক, এটাকে অ্যানালাইসিস করে আমরা রেডি করি। তো সুতরাং এমন না, এটা কি এত ইজি জিনিস নেই যে আজকে নোটিফিকেশন বেরোলো কালকে নোট ফুল রেডি করে দিয়ে দিলাম, এমনটা কখনো হয় না, ঠিক আছে। তো সুতরাং যাই হোক, আমাদের উপরে যারা বিশ্বাস রাখছো, আমরা আবারও দায়িত্ব নিয়ে বলছি, কর্মবার্তা অনলাইন তোমাদের বিশ্বাস আমরা রাখতে চেষ্টা করব। যদি তোমরা ঠিকঠাকভাবে একটু হার্ডওয়ার্ক করতে পারো, তোমাদের লক্ষ্য পর্যন্ত তোমরা পৌঁছতে পারবে। আর তোমরা যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে চাও, কর্মবার্তা অনলাইন থেকে নোট নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করো 9612998930। আমি কি বললাম? 9612998930। মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপ করো, মেসেজ করো। নোটস, পিডিএফ নোটস অ্যাভেলেবেল আছে, টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।